হ্যালো বন্ধুরা, তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লাস 6-এর যে সমাজবিজ্ঞান আছে তার চ্যাপ্টার 3 পৃথিবীর গতি যে পার্ট আছে 3 নম্বর পার্ট সেটি আলোচনা করব। ভিডিওটা দেখলে আমরা কি শিখতে পারবো এখানে দেওয়া আছে যে প্রথমে পৃথিবীর গতি সম্বন্ধে ধারণা লাভ হবে, অর্থাৎ পৃথিবী কিভাবে গতি করছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। গতি বলতে এক জায়গা থেকে অন্য জায়গা বা নিজে নিজে ঘোরা, এই সম্বন্ধে বলা হয়। পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তন কি, আহ্নিক গতি কাকে বলে, এবং তোমার পৃথিবীর আলোকবৃত্ত কি, পৃথিবীর আলোকবৃত্ত কি সেটাও জানতে পারবে। পৃথিবীর বার্ষিক গতি বা পরিভ্রমণ কি, বার্ষিক গতি যেটা পরিভ্রমণ সেটা কি তাও বুঝতে পারবে, এবং আহ্নিক গতি ও বার্ষিক গতির ফলাফল ব্যাখ্যা করতে পারবে এই চ্যাপ্টারটা পড়লে। তাহলে দেরি না করে শুরু করছি চ্যাপ্টারটি। চলো, প্রথম প্যারাগ্রাফে কী দেওয়া আছে, তোমরা আগের পার্টে পেয়েছো যে আমরা যেখানে বসবাস করি সেই পৃথিবীটি সৌরজগতের একটি গ্রহ। আমরা আগের চ্যাপ্টারে পেয়ে গেছি যে আমরা যে গ্রহতে বসবাস করি সেটি হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। সৌরজগতের অন্য গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। আমাদের যে পৃথিবী সেটি হচ্ছে 3 নম্বর গ্রহ। আমাদের দৃষ্টিতে পৃথিবী স্থির মনে হলেও প্রকৃতপক্ষে তা স্থির নয়। এখানে দেওয়া আছে আমরা যদিও মনে করি যে আমাদের পৃথিবীটা স্থির আছে, কিন্তু আমাদের পৃথিবীটা স্থির নয়, সেটি চলমান অবস্থায় আছে। এখন বর্তমানে তুমি যে ভিডিওটা দেখছো এখন পর্যন্ত এই পৃথিবী চলমান অবস্থায় আছে। সৌরজগতের অন্যান্য গ্রহ ও উপগ্রহের মতো পৃথিবীও গতিশীল। সৌরজগতের যেটি সব কয়টি গ্রহ এবং উপগ্রহ কিন্তু গতিশীল, গতি করে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করছে। সৌরজগতের নক্ষত্র ও গ্রহগুলি পরস্পর আকর্ষণ করে, এই আকর্ষণের ফলে গ্রহগুলির গতিশীল। আর গতিশীল হওয়ার কারণ হচ্ছে সৌরজগতের একটি গ্রহ আর একটি গ্রহকে কী করে আকর্ষণ করার ফল। যখন একটি চুম্বক আর একটি চুম্বকের সাথে তুমি লাগাবে তখন দেখবে চুম্বককে টানাটানি করছে। এই চুম্বকে টানাটানি করলে চুম্বকের একটি গতি হয়। গ্রহ হিসাবে পৃথিবীর ও গতি আছে, আর আমাদের গ্রহ যেহেতু আমাদের পৃথিবীটা একটি গ্রহ সেই হিসাবে তার একটি গতি আছে। এই গতি 2 ধরনের, আর আমাদের পৃথিবীর গতি কয় ধরনের? 2 ধরনের। এই গতির ফলে পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর তাকে, অন্যদিকে কী দেওয়া আছে, অন্য গতির ফলে তা সূর্যের চারিদিকে ঘুরছে। আচ্ছা, একটি হচ্ছে আমাদের পৃথিবী তার নিজের, একটি হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরছে, আবার পৃথিবী নিজেও ঘুরছে। 2 ধরনের গতি আছে। এভাবে পৃথিবী গতির সাহায্যে নিজ নিজ স্থান পরিবর্তন করাতে পৃথিবীর গতি বলে। আর পৃথিবীর যে গতি মানে নিজ স্থান পরিবর্তন, এক স্থান থেকে অন্য স্থান, যদি আমি এখন যে স্থানে আছি সেখানে না থেকে অন্য কোনোখানে হেঁটে যাই, তারপরে আবার সেই জায়গায় আসি, তাহলে আমার কি হবে? আমার গতি হবে। সেই রকম পৃথিবীরও গতি হচ্ছে। পৃথিবীর নিজ মেরুদণ্ডর উপর ঘোরার বা প্রদক্ষিণ করার গতি হচ্ছে আবর্তন বা আহ্নিক গতি। পৃথিবীর নিজ মেরুদণ্ডর উপর যেভাবে ঘুরছে সেটি হচ্ছে আবর্তন বা আহ্নিক গতি। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে পৃথিবীটা ঘুরছে। এই দেখো, আমরা এখানে মেরুদণ্ড জানি, এই উপর থেকে নিচ মেরুদণ্ড আছে, আর এই যে পূর্ব থেকে পশ্চিম অবধি যে পৃথিবীটা ঘোরাঘুরি করছে, ঘুরছে, এরকম একটা ঘুরছে, তাহলে এটি কি হবে? এরকম পৃথিবীটা ঘুরছে। এই একটি আমি আগে বুঝিয়ে দেব। তাহলে এখানে দেওয়া আছে অন্যদিকে পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরার যে গতি আছে সেটি হচ্ছে পরিভ্রমণ বা বার্ষিক গতি। এখানে তোমরা পেয়ে গেলে যে বার্ষিক গতি কাকে বলে এবং
হ্যাঁ, আহ্নিক গতি কাকে বলে? পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর ঘোরাকে বলে আহ্নিক গতি। আর যদি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরাঘুরি করে তাহলে সেটি হচ্ছে বার্ষিক গতি বা বার্ষিক গতি বা পরিভ্রমণ গতি। আচ্ছা, এখানে এখানে একটা ক্রিয়াকলাপ দেওয়া আছে, তোমরা এটা নিজে নিজে করবে, দেখবে আর তোমরা বুঝে নেবে যে পৃথিবী কীভাবে ঘুরছে। তোমরা নিশ্চয়ই লাটিম দেখেছো। আমরা লাটিম যেটা আছে সেটি ছোটোবেলায় খেলেছি। এখন একটি লাটিম নিয়ে যে কোনো সমতল স্থানে হাত দিয়ে ঘুরাও, আর লাটিমটা কী করো, একটা সমতল স্থান মানে প্লেন জায়গায় তুমি এটা ঘোরাতে বলছে। ভালো করে লক্ষ্য করো, তুমি ভালো করে দেখবে লাটিমটি সমতল পৃষ্ঠে নিজে ঘুরে ঘুরে অন্য একদিকে অগ্রসর হচ্ছে। আর এই লাটিমটি নিজে নিজেও ঘুরছে, কিন্তু এই সমতল যে জায়গা, প্লেন যে জায়গা, সেটাতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। এইভাবে পৃথিবী নিজ মেরুদণ্ডে ঘোরা ছাড়াও একই সময়ে সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট পথে ঘোরার কাজ সম্পন্ন করছে। আর ঠিক লাটিমের মতো আমাদের পৃথিবীটা নিজে নিজেও ঘুরছে, আবার এই সূর্যের চারিদিকে ঘুরছে। এটা তোমরা মনে রাখবে। তাহলে এখানে আহ্নিক গতি যেটা, সেটা পুরোপুরি একটি কী দেওয়া আছে, আহ্নিক গতি। তোমরা আগের পাঠে পেয়েছো যে পৃথিবীর মেরুদণ্ডটি উত্তর এবং দক্ষিণ মেরুকে সংযোগকারী একটি কাল্পনিক রেখা। আমরা আগের চ্যাপ্টারে কি পেয়েছি, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে কানেক্ট করছে কোন রেখায়? উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে কানেক্ট করছে, এটি হচ্ছে উত্তর মেরু, এটি হচ্ছে দক্ষিণ মেরু, দুইটাকে কানেক্ট করছে কোন রেখা? দুটি কানেক্ট করছে আমাদের মেরুদণ্ড। আমরা এটাকে মেরুদণ্ড বলি, কারণ এটা উপরের দিক থেকে নিচে পর্যন্ত আসছে। আর আমাদের মেরুদণ্ড যেটা আছে সেইটা উপরের দিকে থেকে নিচের দিকে আছে, আমাদের পিঠে আছে মেরুদণ্ড, ভিতরে পিঠে। আচ্ছা, পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে সম্পূর্ণভাবে একবার আবর্তন করাকে কি বলে? আহ্নিক গতি বলে। পৃথিবীর নিজ মেরুদণ্ডে পশ্চিম থেকে পূর্ব দিকে সম্পূর্ণভাবে একবার ঘোরাকে আবর্তন বা আহ্নিক গতি বলে। এখানে থেকে তোমরা কি শিখলে যে পৃথিবী তার নিজ মেরুদণ্ডে, মানে পৃথিবীটা তার নিজে নিজে যদি সে ঘুরে, তাহলে আমরা কি বলবো? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, মানে হচ্ছে এই দেখো, পূর্ব থেকে পশ্চিম এভাবে ঘুরছে পৃথিবীটা, এইভাবে যাচ্ছে, এইভাবে ঘোরাঘুরি করছে, এইদিকে ঘোরাঘুরি করছে। তো এই যেটা ঘোরা, সেই ঘোরাকে আমরা আহ্নিক গতি বলি। পৃথিবী এভাবে সম্পূর্ণরূপে একবার ঘুরতে 24 ঘন্টা সময় লাগে। আর এভাবে যদি পৃথিবী ঘুরে তাহলে কয় ঘন্টা সময় লাগে? 24 ঘন্টা। পৃথিবীর গতির এই নির্দিষ্ট সময়কে এক দিন ধরা হয়। আর আমরা এই পৃথিবীর যে 24 ঘন্টায় পুরোপুরি ঘুরে সেটিকে আমরা কি বলি? এক দিন বলি। সেই জন্য একে পৃথিবীর দৈনিক গতিও বলা হয়। আর এর জন্য পৃথিবীর এই গতিকে কি বলা হয়? আহ্নিক গতি যেটা আছে সেটাকে আমরা দৈনিক গতি হিসাবেও বলি। এখন পৃথিবী কিভাবে নিজ মেরুদণ্ডের উপর ঘুরে তা বোঝার জন্য একটি গোলক নাও। গোলক ভারতবর্ষে শনাক্ত করো। তোমাদের সামনে মনে রাখো ভারতের একটি আঙ্গুল। আচ্ছা, এখানে একটা ক্রিয়াকলাপ দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এখানে একটি গোলক দেওয়া আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। গোলক দেওয়া আছে, গোলকটা এখানে যদি ভারতবর্ষ হয়, এখানে তো ভারতবর্ষ, এই যে ভারতবর্ষ আছে, ভারতবর্ষটাকে তুমি কি করো? একটি পেন দিয়ে বা পেন্সিল দিয়ে মার্ক করে রাখো। তারপরে এই গোলকটা ঘুরাও। তারপরে ঘুরিয়ে দেখবে আবার সেই ভারতবর্ষটা একই জায়গায় চলে এসেছে। তাহলে এই যে আবার ভারতবর্ষ সেই জায়গায় চলে আসলো, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে একটি গতি বলবো। আর এই গতিটাকে আমরা কি বলি? আহ্নিক গতি বা দৈনিক গতি, আবর্তন। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? তোমরা একটি বিষয় লক্ষ্য করেছো, আমরা প্রতিদিন দেখতে পাই সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। প্রকৃতপক্ষে স্থির সূর্য পৃথিবীর পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় কি? আমরা প্রতিদিন দেখি কি আমাদের সূর্য পূর্ব দিকে উঠে। আমরা দেখি যে পৃথিবী পূর্ব দিকে সূর্য উঠে আবার পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু এটা প্রকৃতপক্ষে এরকম হয় না। এটা ভুল। কিন্তু
আমরা আমাদের ছোটোবেলা থেকে এরকম পড়ানো হয়েছে যে পূর্ব থেকে সূর্য উঠে আবার পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু সূর্য কোনো দিনও পূর্ব দিকে ওঠে না, আবার পশ্চিম দিকে অস্ত যায় না। সেটি বোঝার জন্য আমরা কি করব, একটি কার্যকলাপ আছে, সেটি দেখব। আমরা কোথায় বাস বা রেলগাড়ি করে যাওয়ার সময় বাইরে তাকানোর মনে হয় গাছপালা, ঘর বাড়ি যেন পিছনে দৌড়াচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো পিছনের দিকে যাচ্ছে না। আসলে বাস বা রেলগাড়ি সামনের দিকে দ্রুত যাওয়ার ফলে উভয় দিকের গাছপালা, ঘর বাড়িগুলো পিছনের দিকে যায় বলে মনে হয়। সেই জন্য পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার ফলে সূর্য পূর্ব থেকে যেন পশ্চিম দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমরা যখন বাস বা রেলগাড়িতে চড়ি তখন দেখব যে জানালা দিয়ে দেখলে বোঝা যায় যে গাছপালা বা এই ঘরবাড়িগুলো চলাচল করছে বা পিছনের দিকে চলে যাচ্ছে। আসলে কিন্তু এরকম না। আসলে গাছপালা যেগুলো আছে এগুলো স্থির অবস্থায় আছে। আমাদের রেলগাড়ি বা বাস যেটা আছে সেটি চলাচল করছে, সেটি যাচ্ছে, কিন্তু আমরা দেখছি যে গাছপালাগুলো চলে যাচ্ছে। ঠিক এইভাবে সূর্যটা স্থির অবস্থায় আছে, সূর্য আছে একটি স্থির অবস্থায়, কিন্তু আমাদের যে পৃথিবীটি ঘুরছে, সেটি ঘোরার কারণে আমরা বুঝছি যে সূর্যটা ঘুরছে, কিন্তু সূর্যটা আসলে ঘুরছে না। সেটি তোমাদেরকে এখানে বলা হয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফে দেওয়া আছে, তোমরা জানো যে পৃথিবীর নিজস্ব আলো নেই। তোমরা অবশ্যই জানো যে পৃথিবীর নিজস্ব আলো নাই। আর নিজস্ব আলো কার আছে? সূর্যের। পৃথিবী সূর্য থেকে আলো ও তাপ পায়। পৃথিবী কোথা থেকে আলো পায় ও তাপ পায়? সূর্য থেকে। পৃথিবীর আকৃতি গোল হওয়ার জন্য সূর্যের আলো কোনো একটি মুহূর্তে অর্ধেক অংশে পড়ে, অর্থাৎ পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার জন্য যেদিকে সূর্যের সামনে আসে সেদিকে আলো পড়ে ও তার বিপরীত দিকে আলো পড়ে না। তোমরা একটি কি বলবে, এখানে লক্ষ্য করো যে চিত্র দেওয়া আছে নিচে। এই চিত্রটা দেখলে বুঝে যাবে। এই চিত্রতে দেখো, এখানে প্রথমে দেওয়া আছে কি, এখানে আছে সূর্য, এখানে আছে পৃথিবী। এই যে পৃথিবীর উপরে যে সূর্যের রশ্মিটা পড়ছে সেটি দেখো কীভাবে পড়ছে, এক সাইডে পড়ছে, একদিকে পড়ছে। সেই জন্য এই জায়গা যেটা আছে এটা আলোকিত আছে, মানে এখানে কি আছে, দিন আছে, কিন্তু অপরদিকে লাইটটা পড়ছে না, সেজন্য এটা কি আছে, অন্ধকার আছে। আবার যখন পৃথিবীটা ঘুরবে, পূর্ব থেকে পশ্চিম অবধি ঘুরবে, ঘোরার ফলে কি হবে, এই অন্ধকার জায়গাটা সেখানে এসে যাবে, আর এই দেশগুলো যেগুলো আছে সেখানে কি হবে, আলো হবে। আবার এই এই যেগুলোতে আলো আছে সেটি অন্ধকারে চলে যাবে। সেই জন্য আমরা দেখতে পাই যে আমাদের এখানে যদি সকাল হয় তাহলে অন্য কোনো দেশে রাত্রি হচ্ছে, সেটি বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে দেওয়া আছে যে আলোকিত অংশটি দিন এবং বিপরীত দিকে আলোহীন অংশ রাত্রি আর কে ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, এটি আমরা দেখে নিলাম। আর এজন্যই এই কি বলা হয় এটিকে, অংশ দুটি একটি কাল্পনিক বৃত্ত দুভাগ করেছে, এই বৃত্তটির আলোকবৃত্ত বলা হয়। আলোকহীন, এই ক্ষেত্রে পৃথিবীর আলোকিত এবং আলোকহীন অর্থাৎ দিন এবং রাত্রি হওয়া অংশ দুটিকে, মানে এই যে দুই দিক হচ্ছে, একটি হচ্ছে দিন আর একটি হচ্ছে রাত্র, এই দুইটি ভাগে কাল্পনিক বৃত্ত দুভাগ করেছে। একটি কাল্পনিক বৃত্তটা দুই ভাগ করেছি, আর এই বৃত্তটা আমরা কি বলি, আলোক বৃত্ত বলি। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব দিন ও রাত্রির ধারণাটি ভালোভাবে বোঝার জন্য একটি টর্চ লাইট নাও। দিন ও রাত্রি যদি বুঝতে চাও তাহলে কি নেবে, একটা গোলক বা একটি বল আর একটি টর্চ লাইট বা একটি টর্চ নেও। এখন অন্ধকার করে গোলকটির অর্ধেক অংশে আলো ফেলে টর্চে জ্বলিয়ে স্থির করে রাখো। অন্য একজন গোলকটির ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরাও। এভাবে ঘোরালে গোলকটির অর্ধেক অংশে আলো পড়বে এবং অন্য অংশে অন্ধকার থাকবে। এভাবেই পৃথিবীর উপরিভাগে দিন ও রাত্রি হয়।
এখানে দেওয়া আছে, দেখো এই ক্রিয়াকলাপটা তোমরা নিজে করে নিতে পারো। যেখানে এই যে বি অংশ, এ অংশ, এখানে বি এ চলে আসে, এখানে আসে এ। এই দেখো বিতে যখন আলু পড়ছে তখন এতে পড়ছে না, কিন্তু এতে যখন আলু পড়ছে তখন বি অংশে আলু পড়ছে না। এই জন্য রাত্রি এবং দিন হচ্ছে আমাদের। তো পৃথিবীর উপরিভাবে আহ্নিক গতির প্রভাব পরিলক্ষিত হয়। আহ্নিক গতির ফলে দিন ও রাত্রি হওয়ার জন্য পৃথিবীর উপরিভাবে জীবজন্তু, উদ্ভিদ ইত্যাদির জন্ম ও বৃদ্ধি সম্ভব হয়েছে। আর আমাদের যে আহ্নিক গতি যেটা আছে, পৃথিবীর যে গতি হচ্ছে নিজ মেরুদণ্ডের উপরে, সেটি হচ্ছে আহ্নিক গতি। আর এই আহ্নিক গতি থাকার ফলে আমরা দিন রাত্রি সেগুলো দেখতে পাচ্ছি। আর এই জন্যই আমরা জীবজন্তু, উদ্ভিদ এগুলো জন্ম বা বৃদ্ধি হচ্ছে। শুধুমাত্র যদি দিন হতো তাহলে কেউই ঘুমাতে পারতো না, এটা তোমরা চিন্তা করে দেখবে। আহ্নিক গতি না থাকলে পৃথিবীর একটি অংশে সর্বদা দিন, অন্য অংশে সর্বদা রাত্রি হয়ে থাকতো। যদি আহ্নিক গতি না হতো তাহলে কী হতো, এক জায়গায় শুধুমাত্র দিন, এক জায়গায় রাত্রি আর রাত্রি, ফলে অন্ধকারাচ্ছন্ন অংশ সূর্যরশ্মির অভাব ঠান্ডা হয়ে যেত। আর যদি এভাবে হতো তাহলে যে জায়গায় সূর্যের আলো পড়ছে না সেখানে কি হতো, ঠান্ডায় বরফ জমে যেত। অন্যদিকে আলোক প্রাপ্ত অংশে তাপ পড়ে সেই অংশটি জীবের বসবাসের অনুপযোগী হয়ে যেত। আর যেখানে বেশি আলো পড়ে সেখানে কি হতো, সেখানে পুরা আলোকিত হয়ে আমাদের জীবজগতের জন্য অনুপযোগী, বসবাসের অনুপযোগী, খুবই গরম লাগতো আমাদের। তারপরে কি হচ্ছে, বৃদ্ধি পেয়ে কীভাবে জীবজগতের বসবাসের অনুপযোগী হয়ে পারে তা ভেবে দেখো। আর তোমরা নিজে একটি কল্পনা করো বলেছে। পরিভ্রমণ বা বার্ষিক গতি। এখন বার্ষিক গতি কারে কয় সেটি আমরা দেখে নেব। পৃথিবীর অন্য গতিটি হচ্ছে পরিভ্রমণ বা বার্ষিক গতি। পৃথিবীর অন্য একটি গতি আছে, সেটাকে কি বলে, পরিভ্রমণ বা বার্ষিক গতি। এটাকে বার্ষিক গতি কেন বলা হয়, এটা বছরে একবার পুরোপুরি ঘুরে, সেজন্য এটাকে বার্ষিক গতি বলে। পৃথিবী সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট পথে ঘুরে। পৃথিবী কীভাবে ঘুরে, সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট পথে ঘোরাঘুরি করছে। এই যে সূর্য, যদি এখানে সূর্য, এই যে আমাদের যদি সূর্য এখানে থাকে, ভিতরে থাকে, পৃথিবী এখানে থাকে, তার পৃথিবী তার নিজ কক্ষপথে সূর্যের চারিদিকে এইভাবে ঘুরে আবার এইখানে আসে, সেটাকেই আমরা বার্ষিক গতি বলি। এটা তোমরা জানবে। আচ্ছা, এরপরে কি বলা হয়, পৃথিবীর অন্য একটি গতি পরিমাণ। আচ্ছা, পৃথিবী সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট পথে ঘুরে, একটি পথে কিন্তু গোলাকার নয়। এই পথটি কিন্তু গোলাকার নয়, এটা উপবৃত্তাকার। এই পথটি কিন্তু পুরোপুরি গোল এরকম না, উপবৃত্তাকার বলেছে। সূর্যের চারিদিকে ঘোরার এই উপবৃত্তাকার পথটিতে পৃথিবীর কক্ষপথ বলে। আর এই সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে, এই ঘোরার যে পথ আছে, পথটিকে আমরা কি বলি, কক্ষপথ বলি। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের ধারণাটি ভালোভাবে বোঝার জন্য নিচে একটি কাজ দেওয়া আছে, সেটি তোমরা করে নেবে। উপবৃত্তাকার যেটি আছে সেটি আমি বলে দিচ্ছি কিভাবে। এই যে আমরা যদি এইরকম এইভাবে একটা কি গোলাকার সৃষ্টি করি, আর এই গোলাকার দুইটার মাঝে তার পার্থক্য কী হচ্ছে, এটি পুরোপুরি গোলাকার, কিন্তু এটি হচ্ছে যেটি গোলাকার, আমি এই একটি গোলাকার আর এই আর একটি গোলাকার আমি লিখে দিচ্ছি, এই একটি গোলাকার। তো পৃথিবী কোন গোলাকারের মধ্যে ঘুরে, এই গোলাকার, এই যে টাইপের গোলাকার সেটির তার কক্ষপথ এটি নয়, এটি না। এর জন্য এই গোলাকারটিকে আমরা কি বলি, উপবৃত্তাকার গোলাকার বলি। এখানে এই দেখো, এইখানে একটি উপবৃত্তাকার গোলাকার সে অঙ্কন করেছে, দেখো। তারপরে আমরা দেখে নেই, পৃথিবী নিজ কক্ষপথে একটি নির্দিষ্ট গতিতে সূর্যের চারিদিকে একবার সম্পূর্ণ করতে 365 দিন 6 ঘন্টা সময় লাগে। আর আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে কয়দিন লাগে, পৃথিবী এখানে ভিতরে সূর্য আছে, আমাদের পৃথিবীটি পুরোপুরি এই দিক থেকে এই দিক পর্যন্ত পুরোপুরি যদি ঘুরতে কতদিন লাগে, সময় লাগে। এই দিক থেকে এই দিক পর্যন্ত পুরোপুরি ঘুরতে সময় কয়দিন লাগে,
সময় লাগে 365 দিন 6 ঘন্টা। হ্যাঁ, 365 দিন, অর্থাৎ এর জন্য 365 দিনকে আমরা 1 বছর বলি, অর্থাৎ প্রতি বছরে আমরা প্রায় 6 ঘন্টা সময় ছেড়ে দেই। এই ছেড়ে যাওয়া ঘন্টা 4 বছরে একত্রিত করলে 24 ঘন্টা হয়। আর আমরা যখন এই 6 ঘন্টা এগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু 6 ঘন্টা যখন 4 বছর আমরা জমাই, তাহলে 4 × 6 কত হবে? 24। তাহলে 24 ঘন্টা আবার ফিরে আসবে, 24 ঘন্টা হয়ে যাবে, অর্থাৎ একদিন হয়। সময়ের গণনা সঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে 28 দিনের পরিবর্তে 29 দিন গণনা করা হয়। আর এই জন্য তোমরা দেখবে যে ফেব্রুয়ারি যে মাস আছে সেটি 28 দিনে মাস হয়, কিন্তু কোনো 4 বছর পর সেটি 29 দিন হয়ে যায়। এর জন্য এভাবে বছরে একদিন বাড়ানো হয়, সেই বছর থেকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। আর এই জন্য এটিকে আমরা অধিবর্ষ বা লিপ ইয়ার হিসাবে বলি। কোনো বছরে অধিবর্ষ বা লিপ ইয়ার তা জানার জন্য একটি সহজ উপায় জেনে নাও, যে ইংরেজি সন বা বছরকে 4 দিয়ে ভাগ করলে ভাগফল থাকে না, সেই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। 2020 বছরটি একটি লিপ ইয়ার ছিল। যে তোমার বছরটা 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেটি হচ্ছে কি? লিপ ইয়ার। তোমরা এটা সহজ পদ্ধতি দেওয়া আছে। আচ্ছা, 2020 সালের পরে অধিবর্ষ কোনটি হবে? সেটি হচ্ছে বর্তমান 2024 সাল। 2020 সালের পূর্বের 10টি অধিবর্ষ কোনগুলো, সেগুলো তোমরা নিজে আলোচনা করো। আচ্ছা, অনুসুর অপসুর দূরত্ব এখানে দেওয়া। এই যে পুরোপুরি বৃত্তাকার না, এটি কি হচ্ছে? এটি হচ্ছে এই যে কক্ষপথ যেটা আছে পুরোপুরি বৃত্তাকার না, এটি হচ্ছে পুরোপুরি বৃত্তাকার। আমি দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে পুরোপুরি বৃত্তাকার, কিন্তু এই বৃত্তাকার এই পৃথিবীর চারিদিকে যে কক্ষপথ আছে, পৃথিবীর কক্ষপথ সেটি এইরকম, এইভাবে যেভাবে দেওয়া আছে এইভাবে। আচ্ছা, আমরা জানি পৃথিবীর যে কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে সে বর্টি গোলাকার নয়, এটি হচ্ছে উপবৃত্তাকার। এটি কীরকম? এটি হচ্ছে উপবৃত্তাকার। সেই জন্য আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কোনো সময় সবচেয়ে কম, আবার কোনো সময় সবচেয়ে বেশি। 4 জুলাই তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি। 4 জুলাই যখন হয়, 4 জুলাই তখন আমাদের যে পৃথিবীটা সেটি সূর্য থেকে অনেক দূরে আসে। এটা বলা হয়েছে প্রায় 152 নিযুত কিলোমিটার এত দূর চলে আসে। এই দূরত্বকে অপসর বলা হয়। আর এই দূরত্ব যেটা আছে সেটাকে কি বলা হয়? অপসর দূরত্ব। আবার 3 জানুয়ারি তারিখে পৃথিবী ও সূর্যের দূরত্ব সবচেয়ে কম। এই দূরত্বে অনুসুর 3 জানুয়ারি, যেদিন সূর্য এবং পৃথিবী একেবারে কাছে চলে আসে, মানে 147 নিযুত কিলোমিটার চলে আসে। এখানে 152, এখানে 147। আর এই দূরত্ব যেটা আছে সেটাকে কি বলা হয়? অনুসুর দূরত্ব। অনুসুর দূরত্ব। তারপরে দেখে নেই, এই অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হবে 147 নিযুত কিলোমিটার। অবশ্য পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের পার্থক্যের জন্য পৃথিবীর উপরে তাপ ও আলোকের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় না। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদিও কমে বা বাড়ে, কিন্তু আমাদের তাপ বা গরম লাগা যেটা আছে সেটি এত বেশি কম বা বেশি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় না। মানে বেশি ঠান্ডা হয়ে যায়, বেশি গরম হয়ে যায়, এরকম হয় না। এই দেখো এখানে কি দেওয়া আছে? দক্ষিণ গোলার্ধ বসন্তকাল। এই দেখো দক্ষিণ গোলার্ধ এখানে দেওয়া আছে। আমরা গ্রীষ্মকাল বা শীতকাল কিভাবে দেখি? এই দেখো, এটা হচ্ছে শীতকাল, এটা হচ্ছে গ্রীষ্মকাল। এইদিকে আসলে কি হয়? গ্রীষ্মকাল। এইদিকে গেলে কি হয়? শীতকাল। উপরে হচ্ছে দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। ওই দেখো এটা ঘোরাঘুরি করছে, এই ঘুরছে। আচ্ছা, এটা পরে দেখবো, এখানে দিকে নেই। উপরে চিত্রটি লক্ষ্য করে চিত্রে দেখানো অনুযায়ী আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করার সময় সর্বদা এক কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ
ধরে অগ্রসর হয়, ফলে পৃথিবী একটি নির্দিষ্ট দিকে অগ্রসর থাকে। পৃথিবী এরূপ হেলানুভাবে ঘুরে, তাই বছরের একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর উপরে বা কোনো একটি গোলার্ধ সূর্যের মুখোমুখি হয়, অর্থাৎ সেই গোলার্ধে কিছু অংশে সূর্যরশ্মি সোজাসুজিভাবে পড়ে এই গোলার্ধে বায়ুমণ্ডলের তাপ বেড়ে যায়। আবার এই সময় অন্য গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, এই সময় এই গোলার্ধে বায়ুমণ্ডলের তাপ হ্রাস পায়। বায়ুমণ্ডল তাপ হ্রাসের জন্য বৃদ্ধির জন্য বায়ুর চাপ ও আর্দ্রতার হ্রাস বৃদ্ধি ঘটে, ফলে আবহাওয়ার পরিবর্তন হয়। এভাবে সূর্যরশ্মির তীব্রতা তারতম্য হলে পৃথিবীর উপরিভাগে ঋতু পরিবর্তন হয়। তাপ, চাপ ও আর্দ্রতার বৃদ্ধিতে বছরটিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? এখানে দেওয়া আছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎ ও শীত ঋতুতে ভাগ করা হয়। গ্রীষ্ম মানে যেদিনে মেঘ হয় গ্রীষ্ম। বর্ষা যে গ্রীষ্ম হচ্ছে গরমের কাল, বর্ষা যে সময় কি হয় বৃষ্টি হয়। এরপরে শরৎ এবং শীতকাল, দুইটি ভাগে, এই চারটি ভাগে টোটাল ভাগ করা হয়েছে না। উপরের চিত্রে সূর্যের চারিদিকে পরিভ্রমণরত অবস্থায় পৃথিবীর চারটি অবস্থান দেখানো হয়েছে। পৃথিবী সূর্যের চারিদিকে এক বা ঘোরার সময় 21 জন সূর্যরশ্মি কর্কট ক্রান্তির উপর সোজাসুজি পড়ে। এই অবস্থাকে কর্কট সংক্রান্তি বলে। 21 জুন তারিখে সূর্যরশ্মি কর্কট ক্রান্তির উপর কি পড়ে? সোজাসুজি পড়ে, সোজাসুজি পড়ে, এর জন্য এটাকে কর্কট সংক্রান্তি ও বলা হয়। সেদিন কর্কট সংক্রান্তি এর উত্তরে অবস্থিত স্থানগুলোর বছরের সবচেয়ে লম্বা দিন ও রাত্রি সবচেয়ে ছোটো হয়। আর এই দিনটা কি হয়? রাত্রি ছোটো হয় কিন্তু দিনটা খুবই লম্বা হয়। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় আর দক্ষিণ গোলার্ধে এগুলো হয়। আর উত্তর গোলার্ধে কি হয়? উত্তর গোলার্ধে সেদিন ঠান্ডার দিন হয়। অন্যদিকে এই সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল। পৃথিবী নিজ কক্ষপথে অগ্রসর হতে 23 সেপ্টেম্বর তারিখে পুনরায় সূর্যরশ্মি বিষুবরেখাতে লম্বভাবে পড়ে। এই দিনতেই সমগ্র পৃথিবী পৃষ্ঠে দিন রাত্রি সমান হয়। আর যখন 23 সেপ্টেম্বর আসে তখন কি হয়? সূর্যরশ্মি পুরোপুরি বিষুবরেখার উপর লম্বভাবে পড়ে। এই বিষুবরেখা যেটা আছে, এই মিডিলের লাইনে যেটা বিষুবরেখা আছে সেটার উপরে সূর্যরশ্মি এই লম্বভাবে পড়ে। আর এই লম্বভাবে পড়াকে কি বলে? লম্বভাবে পড়লে আমাদের যে দিনটা আছে আর রাত্রিটা আছে সেটি কি হয়? সমান সমান হয়। আচ্ছা, তারপরে দেখেন আচ্ছা, এই দিনটিকে কি বলে? এই দিনগুলিটিকে জলবিষুব এই জলবিষুব বলে। সমগ্র পৃষ্ঠে দিন ও রাত্রি সমান হয় আর এর জন্য এটাকে জলবিষুব বা অটোমিনাল ইকুইনক্স এই শব্দটা বলে। অন্যদিকে পৃথিবী অগ্রসর হওয়ার জন্য 22 ডিসেম্বর দিনটিতে সূর্য মকর ক্রান্তির লম্বভাবে পড়ে মকর সংক্রান্তি বলে। আর যখন পৃথিবী কোন জায়গায় পড়ে মকর ক্রান্তিতে লম্বভাবে পড়ে তখন এটাকে মকর সংক্রান্তি বলে। এই মকর ক্রান্তির সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ও উত্তর গোলার্ধে শীতকাল হয়। দক্ষিণ গোলার্ধে মকর সংক্রান্তি যখন হয় তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে হচ্ছে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধ আর উত্তর গোলার্ধ, এটা উপরের দিক হচ্ছে উত্তর গোলার্ধ, নিচের দিক হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আর এখানে বলা হয়েছে যে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। এখানে যদি ঠান্ডার দিন থাকে তাহলে উপরের দিকে এদিকে কি হবে? গরমের দিন হবে। এদিকে গরমের দিন হলে এদিকে ঠান্ডার দিন হবে, এটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন এই দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত্রি ছোট। দক্ষিণ গোলার্ধে কি দিন বড় হয়ে যায় আর রাত্রি ছোট, এবং উত্তর গোলার্ধে রাত্রি বড় ও দিন ছোট হয়ে যায়। পুনরায় পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করার জন্য 21 মার্চ তারিখে সূর্যরশ্মি বিষুবরেখার উপর লম্বভাবে পড়ে। এই সময় উভয় গোলার্ধে সূর্যরশ্মি একইভাবে লম্বভাবে পড়ে। এই দিনটিকে সমগ্র পৃথিবী দিন ও রাত্রি সমান হয় একে মহাবিষুব বলে। আর পুনরায় যে 21 মার্চ তারিখে সূর্যরশ্মি বিষুবরেখার উপর আবার সোজাসুজিভাবে পড়ে আর সূর্যরশ্মি লম্বভাবে পড়ার কারণে এই দিনটা কি বলে? দিন ও রাত্রি সমান হয় আর এর জন্য এটাকে মহাবিষুব হিসাবেও বলে।
বার্ষিক গতির ফলে একটি অঞ্চলে বৎসরে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতু বিরাজিত করতে দেখা যায়। বার্ষিক গতি যেটা আছে সেটার জন্য আমাদের পৃথিবীর বিভিন্ন অঞ্চল বিভিন্ন, এক জায়গায় ঠান্ডা হলে অন্য জায়গায় গরম, গ্রীষ্মকাল, শরৎ, এগুলো বিভিন্ন ঋতু পরিবর্তন হতে দেখা যায়। পরিবর্তনের জন্য আমাদের পোশাক পরিচ্ছদ ইত্যাদি পরিবর্তন করতে, ঋতু পরিবর্তনের জন্য মানুষ ছাড়া উদ্ভিদ যথেষ্ট পরিবর্তন হয়। ঋতু অনুযায়ী মানুষ বিভিন্ন উৎসব ইত্যাদি পালন করে থাকে। আর ঋতু ঠান্ডার দিনে একটি, গ্রীষ্ম দিনে একটি, মানুষ বিভিন্ন ধরনের কী পারে উৎসব পালন করে। উৎসব পালন করে। আচ্ছা, এখানে দেওয়া আছে যে মনে রাখার বিষয় যেগুলো, পৃথিবীর গতি দুটি আবর্তন বা আহ্নিক গতি এবং বার্ষিক গতি। পৃথিবীর আবর্তনের সময় 24 ঘন্টা, অর্থাৎ একদিন। পৃথিবীর আবর্তন সময় লাগে কয়দিন? 24 ঘন্টা, মানে একদিন। আবর্তনের ফলে দিন ও রাত্রি হয়। আবর্তন হওয়ার কারণেই আমরা দিন এবং রাত্রি পাই। পৃথিবীতে দিন ও রাত্রি হওয়া অংশটিকে একটি কাল্পনিক বৃত্ত দুভাগে ভাগ করেছে। পৃথিবীর দিন ও রাত্রি হওয়ার যে কি আছে, একটি কাল্পনিক রেখা আমরা মনে করে নিয়েছি, সেটিকে কি বলা হয়? মেরুদণ্ড। মেরুদণ্ডকে কেন্দ্র করে আমরা পৃথিবীটা পূর্ব থেকে পশ্চিম অবধি ঘোরাঘুরি করছে। আচ্ছা, এই বৃত্তটিকে আলোকীয় বৃত্ত বলে। আর এই আমাদের পুরোপুরি যে বৃত্ত হিসাবে পৃথিবীটা ঘুরছে সেটি আমরা আলোক বৃত্ত বলি। পৃথিবীর বার্ষিক গতি সময় 365 দিন ও প্রায় 6 ঘন্টা। এরপরে নেক্সট যেটা আছে, পৃথিবীর যে উপবৃত্তাকার পথে সূর্যের চারিদিকে ঘুরে সেই পথটি পৃথিবীর কক্ষপথ বলে। আর পৃথিবীর কক্ষপথ কাকে বলে? আমাদের পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরাঘুরি করছে সেই পথটাকে আমরা কি বলি? পৃথিবীর কক্ষপথ বলি। পৃথিবীর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। আর বার্ষিক গতি যেটা আছে সেটার জন্যই আমাদের ঋতু যেগুলো আছে, গ্রীষ্মকাল, শরৎকাল, এগুলো বিভিন্ন ঋতু যেগুলো আছে, শীতকাল, এগুলোর পরিবর্তন হয়। প্রতি 4 বছর পর ফেব্রুয়ারি মাসের একদিন বাড়িয়ে 28 দিনের পরিবর্তে 29 দিন গণনা করা হয়। আর প্রতি ফেব্রুয়ারি মাসে কি হয়? প্রতি ফেব্রুয়ারি মাসে মানে 4 বছর পর ফেব্রুয়ারি মাস আসলে 28 দিনের হয়, কিন্তু 4 বছর পর সেটি কি হয়? 29 দিনের হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার সময় 365 দিন আর 6 ঘন্টা সময় নেয়। আর এই 6 ঘন্টা বেঁচে যায় সেটি 4 বছরে মিলে 24 ঘন্টা হয়ে যায়। 24 ঘন্টা মিলে একদিন বেড়ে যায়। বছরে একদিন বাড়িয়ে দেওয়া হলে সেই বছরের অধিবর্ষ বা লিপিয়ার বলা হয়। আর এই জন্যই আমরা এই যে বছরটাকে আমরা কি বলি? লিপিয়ার হিসাবেও বলি। আচ্ছা, এরপরে দেওয়া 4 জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি। আর সেই দূরত্বকে অপসূর। অন্যদিকে সূর্যের মধ্যে দূরত্ব মানে এখানে কি দেওয়া আছে? অন্যদিকে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব 3 জানুয়ারিতে সবচেয়ে কম হয়। সেটাকে আমরা কি বলি? অনুসূর এবং অপসূর, এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবে। ধন্যবাদ।